আপনি শুনছেন আজকের পত্রিকা চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। এসআইআর প্রক্রিয়ায় সময়সীমা বাড়ালো কমিশন, পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশের দিনও। বাংলায় সবথেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি, বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল নেত্রী সোনালী গুহের। 26-এ পরিবর্তন, ফ্লপ জ্যোতিষী শুভেন্দুর পর্দাফাঁস কুণালের। মালদায় মার খেয়ে হাসপাতালে বিএলও, কাঠগোড়ায় তৃণমূলের গুন্ডা বাহিনী। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছল, দেরিতে বেরোবে চূড়ান্ত তালিকাও। প্রশ্নের মুখে পড়েই কি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের? ওয়াকফ সংশোধনী আইনে সায় মমতার, সরকারি পোর্টালে সম্পত্তি নথিভুক্ত করার নির্দেশ নবান্নের। এসআইআরে মৃত, শিফটেড ও ডুপ্লিকেটদের পরিসংখ্যান আপলোড করছে না অনেক বিএলও, কার নির্দেশে? প্রশ্ন কমিশনের। নিখোঁজ বিজেপি বিধায়ক, থানায় গিয়ে মিসিং ডায়েরি করলেন কাজল। এসআইআরের কাজ শেষ, তবু কেন সিইও দফতরের বাইরে বিক্ষোভে এই দুই বিএলও? কি দাবি তাদের? রাজ্য পুলিশের ডিজি নিয়োগে বঞ্চনার অভিযোগ, ইউপিএসসির বিরুদ্ধে মামলা শীর্ষ আইপিএসের। দিল্লি গিয়ে এসআইআর বন্ধ করার দাবি, তৃণমূলের প্রতিনিধি দলকে কেন চরম কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সুকান্ত? দ্বিগুণ হলো ভাতা, বিএলওদের এবং সুপারভাইজারদের জন্য কত টাকা বাড়ালো নির্বাচন কমিশন, জানুন। অশোকনগরে সিপিএম নেতার বাড়ির ভিত খুঁড়তেই বেরিয়ে এলো মাথার খুলি হাড়গোড়, এলাকায় চাঞ্চল্য। পর্যটকদের জন্য বড় সুখবর, এবার দীঘায় জগন্নাথ মন্দিরে মিলবে ব্রেকফাস্ট থেকে ডিনার। চোখের সামনে বেহুশ নিরাপত্তা কর্মী, বক্তৃতা থামালেনই না নাড্ডা। ন্যাশনাল হেরাল্ড মামলা, সোনিয়া রাহুলের নামে এফআইআর, প্রতিশোধ রাজনীতি দাবি কংগ্রেসের। এসআইআর নিয়ে আলোচনা না হলে সংসদ খুলতে দেব না, খুল্লা হুমকি সমাজবাদী পার্টির। রাতের অন্ধকারে সীমান্ত পেরোনোর চেষ্টা, নদিয়ায় বিএসএফ এর গুলিতে মৃত্যু পাচারকারীর। আচমকাই ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হতে পারে ভারত, ঝুঁকির মধ্যে কোন কোন রাজ্য? সামনে এলো ম্যাপ। ফলতায় ইসিআইকে আক্রমণ করতে জাহাঙ্গীরের 500 টাকার প্রমিলা বাহিনী। বাংলা বাঁচাও যাত্রার মাঝেই বাম ছেড়ে তৃণমূলে চলে গেল 200 কর্মী, জানেই না সিপিএম। তিনি মুসলমানদের উস্কে দিচ্ছেন, এতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মাওলানা শাহাবুদ্দিন রাজভী, মাহমুদ মাদানির জিহাদ বক্তব্যে তীব্র সমালোচনা। বারবার বিপদে পাশে দাঁড়িয়েছে ভারত, তবুও বিশ্বাসঘাতকতা করেছে যে দেশগুলি। অপারেশন সিঁদুরের পর আতঙ্কে পাকিস্তান, সীমান্তবর্তী এলাকা থেকে সরানো হলো 72টি টেরার লঞ্চপ্যাড। ওডিআইতে রোহিত রাজ, আফ্রিদের বিশ্ব রেকর্ড ভাঙলেন হিটম্যান। ভেঙে গেল সব রেকর্ড, ধোনিগড়েই ওয়ানডেতে নয়া ইতিহাস লিখলেন রোহিত শর্মা। আমি বিরাট, সাহায্য দরকার, কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ট্যাঙ্কার কর্মীদের শেষ আর্তনাদ। রাত পোহালেই বদলে যাবে আবহাওয়া, অবশেষে দক্ষিণবঙ্গ নিয়ে ভালো খবর শোনালো হাওয়া অফিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। দেশের 12টি রাজ্য এবং একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত তারিখ পিছিয়ে দিয়ে রবিবার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এর ফলে গোটা প্রক্রিয়া আগের তুলনায় 7 দিন পিছিয়ে গেল। গত 4ই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। আগের ঘোষণায় বলা হয়েছিল 4ই ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম ওয়েবসাইটে আপলোড, 9ই ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা, 7ই ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হবে নতুন ভোটার তালিকা। নতুন সময়সীমা কি? নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচন কমিশন জানিয়েছে 11ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা এবং ওয়েবসাইটে আপলোডের কাজ শেষ করতে হবে। এর মধ্যেই বুথ ব্যবস্থাপনাও সম্পূর্ণ করতে হবে। 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজ। 16ই ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। খসড়া
খসড়া তালিকা প্রকাশের পর নাগরিকরা যে কোনো ভুলভ্রান্তি, অভিযোগ বা আপত্তি জানাতে পারবেন 15ই জানুয়ারি পর্যন্ত। কেন পিছিয়ে দেওয়া হলো সময়সীমা? সূত্র মারফত জানা যাচ্ছে, একাধিক রাজ্য প্রশাসন সময়সীমা আরও কিছুটা বাড়ানোর অনুরোধ জানিয়েছিল। এনুমারেশন ফর্ম আপলোড, বুথভিত্তিক ডেটা যাচাই এবং প্রযুক্তিগত কারণে বিলম্ব হওয়ায় কমিশন শেষমেশ সমগ্র প্রক্রিয়ায় 7 দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক মহলে চর্চা। রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে গত 1 মাস ধরে বিতর্ক চলছিল। সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে প্রশাসনের স্বস্তি মিললেও রাজনৈতিক মহলে নয়া আলোচনার সূচনা হয়েছে। এই পরিবর্তন কি শুধুই প্রশাসনিক প্রয়োজন, নাকি অন্য কোনো কারণ? যাই হোক, নতুন সময়সূচির ফলে খসড়া তালিকা প্রকাশ থেকে শুরু করে আপত্তি জানানোর সময়সীমা, সব ক্ষেত্রেই আরও সময় পেল ভোটাররা। 2011 সালে রাজ্যে পালাবদলের পর কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির ছবি দেওয়া বড় বড় কাট আউট টানানো থাকতো। তাতে লেখা থাকতো সততার প্রতীক। কিন্তু তৃণমূল সরকারের সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজ বিরোধীদের কাছ থেকে শুনতে হয় চোরের দল। সততার প্রতীক লেখা কাট আউটগুলো উধাও হয়ে গেছে। কিন্তু তারপরেও সাদা শাড়ি আর নীল সাদা হাওয়াই চটি পরে থাকা মমতা ব্যানার্জিকে এখনো দুর্নীতিমুক্ত বলে প্রচার চালায় তৃণমূলের ক্যাডাররা। তবে একসময় তৃণমূলের লড়াকু নেত্রী বলে পরিচিত সোনালী গুহের কথায় বাংলায় সবথেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। কোনো একটি ইউটিউব চ্যানেলে সোনালী গুহের সাক্ষাৎকারের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এই দিন, যেখানে সোনালী গুহকে বলতে শোনা যাচ্ছে, আমি বলছি বাংলায় সবথেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি, সব থেকে বড় চোর। আমাকে দিয়ে একসময় 5 কোটি টাকা গুনিয়েছে, 5 crore। আমি তো গুনতে গুনতে টায়ার্ড হয়েছি। আমি আর বক্সিদা। বক্সিদা এখন অস্বীকার করতে পারে। কোনো প্রমাণ নেই তো। যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি প্রশ্ন করেন, টাকাটা কিসের টাকা? উত্তরে সোনালী গুহ বলেন, কোনো একটা পার্টি থেকে দিয়েছিল। মানে ফান্ডে। পার্টি ফান্ডে দেয় না ইলেকশনে। তিনি আরও বলেছেন, তৃণমূল পার্টি ওয়ান অফ দ্য রিচেস্ট পার্টি ইন বেঙ্গল। ওয়ান অফ দ্য কি, মোস্ট রিচেস্ট পার্টি ইন বেঙ্গল। আর বিজেপির তো পয়সা আছে, কিন্তু ওনার স্বীকার করতে ভয় কি? এরপর তিনি ফের বলেন, আমি আবার বলছি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি সব থেকে বড় চোর। ওই ভিডিওতে দীপক ঘোষেরও ভিডিও ক্লিপ সংযুক্ত করা হয়েছে, যেখানে তিনি বলেছেন টাকা পয়সার বিষয়গুলি মুকুল রায়ই তদারকি করতেন। বস্তাবন্দি করে সেগুলো মুকুল রায়ই কালীঘাটে জমা দিত। ভিডিওটি সাবরিন নামে একজন এক্স ব্যবহারকারী শেয়ার করেছেন। সোনালী গুহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি 2001 সাল থেকে সাতগাছিয়া 4 বার তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম মহিলা ডেপুটি স্পিকারও ছিলেন। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে তাকে টিকিট না দেওয়া হলে তিনি বিজেপিতে যোগ দেন। প্রতি নির্বাচনের আগে দলের কর্মীদের চাঙ্গা করার কথা মনে পড়ে বাংলার বিজেপি নেতাদের। 2026-এর বিধানসভা নির্বাচনের এখনো ঢাকে কাঠি পড়েনি। রাজ্যের এখানে ওখানে ঘুরে দলীয় কর্মীদের চাঙ্গা করতে নানা রকম বক্তব্য পেশ করে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার 2026-এ পরিবর্তনের ফাঁকা আওয়াজ কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে দিলেন তিনি। কার্যত সেই আওয়াজ যে ব্যর্থ হবে তা দাবি করল শাসক দল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের জনসভা থেকে 2026-এর নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের বার্তা দেন শুভেন্দু। তিনি দাবি করেন, এক একটা বুথ এক একটা ফুল। আমরা মালা গাঁথব, বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন 2011-তে হয়নি, আসল পরিবর্তন 2026-এ হবে। সেখানেই শুভেন্দু অধিকারী কতটা ভ্রান্ত মত পেশ করেছেন তা স্পষ্ট করে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানান, শুভেন্দু ফ্লপ জ্যোতিষী। উনি 21-এ বলেছিলেন পরিবর্তন হবে, হয়নি। ক্যালেন্ডার সামনে রেখে ফ্লপ জ্যোতিষী। তখন বললেন 23-এ পঞ্চায়েত নির্বাচনে আমরা সব দখল করব, পারেননি। একটা জেলা পরিষদেও বিজেপি নেই, সব তৃণমূল। এরপর বললেন 24-এ সাংসদ বাড়বে, বাড়েনি। বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এবার আবার 26-এ বলছে। লিখে রেখে দিন, বিজেপি কুৎসিতভাবে হারবে। আগের থেকে আসন কমে যাবে এবং তৃণমূল 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আদতে কোন উদ্দেশ্যে এই ধরনের কথা শুভেন্দু অধিকারী বলছেন তাও স্পষ্ট করে দেন কুণাল। তিনি দাবি করেন, শুভেন্দুবাবুর কাজ বর্তমান ব্যর্থতাকে আড়াল করতে ভবিষ্যতের একটা আবছা টোপ দিয়ে দলের কর্মীদের বিভ্রান্ত করে রাখা।
ভোটের আগে বিশেষ তালিকাভুক্তি অভিযান ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ বুথ লেভেল অফিসার নিবেদিতা মণ্ডল এবং তার স্বামী কমল মণ্ডলকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে এলাকার তৃণমূল নেতা মোহাম্মদ কাশিম উদ্দিনের নাম। বিজেপির তরফে দাবি করা হয়েছে এসআইআর প্রক্রিয়ায় দলীয় নির্দেশ না মানায় এই হামলায় অভিযুক্ত কাশিম উদ্দিন অংশ নেন। পরিবারের অভিযোগ, নিবেদিতা মণ্ডলকে নির্দেশ দেওয়া হয়েছিল মৃত ভোটারদের জীবিত হিসেবে দেখাতে এবং বেশ কয়েকজন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে। নিবেদিতা এই কাজ করতে অস্বীকার করায় তাকে হুমকি দেওয়া হয়। পরিস্থিতি চরমে পৌঁছায় শুক্রবার রাতে, যখন তার স্বামী কমল মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। এলাকা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবেশীদের বক্তব্য, নিবেদিতা দীর্ঘদিন ধরে সৎভাবে নিজের বিএলওর কাজ করে আসছেন, তবে গত কয়েক সপ্তাহ ধরে তাকে চাপ দেওয়া হচ্ছিল বলেও তাদের দাবি। বিজেপি নেতৃত্ব সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে। তাদের অভিযোগ, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআরে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। যেসব বিএলও আইন মেনে কাজ করতে চান, তাদের ওপর হামলা, হুমকি, চাপ সৃষ্টি করা হচ্ছে। এই সপ্তাহের শুরুতেও অনুরূপ অভিযোগ উঠেছে। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতা জমির উদ্দিন মোল্লা নাকি বিএলও দীপক মাহাতোকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। সেই ঘটনাও এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যে গল্প বানিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করতে চাইছে। এসআইআর নিয়ে কোনো রকম রাজনৈতিক চাপ তৃণমূল দেয় না। তাদের যুক্তি, বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সরকারি কর্মচারীরা নিরাপদ নন। বিএলওদের ওপর লাগাতার চাপ, হুমকি, হামলা চলছে। অথচ মুখ্যমন্ত্রী ঘটনাগুলিকে পাত্তা না দিয়ে উল্টে নির্বাচন কমিশনকেই দোষারোপ করছেন। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবারই চাপানউতর থাকে। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারীদের নাম অন্তর্ভুক্ত করা, এসব নিয়েই দীর্ঘদিন ধরেই দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংঘাত চলছে। মালদার এই ঘটনা সেই অস্থিরতাকে আরও এক ধাপ বাড়িয়েছে। এখন নজর থাকবে নির্বাচন কমিশনের দিকে। কমিশন ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিশেষ পর্যবেক্ষক পাঠিয়েছে। এখন এই পরিস্থিতিতে বিএলওদের নিরাপত্তা বাড়ানো হবে কিনা সেই দিকেও নজর থাকবে। হরিশ্চন্দ্রপুরের ঘটনায় সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আর পরিবারের দাবি, আমাদের কোনো দোষ ছিল না, নিবেদিতা শুধু আইন মেনে কাজ করতে চেয়েছিলেন, তাই আমরা হামলার শিকার হলাম। রাজ্য রাজনীতি উত্তপ্ত, প্রশাসন সতর্ক, আর সাধারণ মানুষের চোখ এখন তদন্তের অগ্রগতির দিকে। নভেম্বর মাস শেষ, সোমবার থেকে শুরু হচ্ছে ডিসেম্বর। এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা কাবু করতে পারেনি। মোটের ওপর শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করছে। ডিসেম্বরেও কি সেই আবহাওয়া অব্যাহত থাকবে? নতুন মাসের প্রথম সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এক নজরে দক্ষিণের আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত শীতের আমেজ কম থাকলেও খুব শীঘ্রই বদলে যাবে চিত্র। তাপমাত্রার বদল ঘটবে। দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ। রবিবার থেকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। পরবর্তী 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। প্রায় 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীতের দাপট বাড়বে রাজ্যে। বৃহস্পতিবার থেকে টানা শীতের আমেজ ভোগ করবে বাংলা। রাতের তাপমাত্রা এক ধাক্কায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ মূলত শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ বাড়বে। আগামী বুধবার পর্যন্ত কলকাতায় আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এদিকে বুধবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে। মূলত খুব সকালে ও রাতের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। এক নজরে উত্তরের আবহাওয়া। উত্তরবঙ্গে শীতের আমেজ আরও বাড়বে। এবার ঝোড়ো ব্যাটিং করবে শীত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোথাও আপাতত বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল ও রাতের দিকে কুয়াশা থাকবে। সতর্কতা জারি রয়েছে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।